বৈযোগ চিত্র বৈচিত্র্যে আপনাদের পড়ে শোনাচ্ছিলাম বরিস পাস্তেরনাকের নোবেলজয়ী উপন্যাস ডক্টর জিভাগো। উপন্যাসটির আজ তৃতীয় পর্ব। জানলা দিয়ে বাইরে তাকিয়ে নিকোলেভিচ ছত্রভঙ্গ আন্দোলনকারীদের দেখতে পেলেন। তারা কারা তা চিনতে দেরি হলো না তার। ইউরাও এদের মধ্যে আছে কিনা দেখবার জন্য ভালো করে তাকালেন, কিন্তু তার বন্ধুবান্ধবদের মধ্যে কেউই ছিল না। যদিও রুডোলফের ছেলেকে যেন একবার দেখলেন মনে হলো। নামটা ঠিক মনে পড়ছিল না। মাথা পাগলা ছেলেটা। এই তো কদিন আগেই ওর কাঁধ থেকে বন্দুকের গুলি বার করা হলো। আবার ফিরে এসেছে। আর এসেই যেখানে সেখানে ওর কোনো কাজ থাকার কথা নয়, ঠিক সেখানে সেখানে ঘোরাঘুরি শুরু করেছে। নিকোলেভিচ সম্প্রতি পিটার্সবার্গ থেকে এসেছেন। মস্কোতে কোনো ফ্ল্যাট নেই ওর, আর হোটেলে থাকতেও অনিচ্ছা। সুতরাং দুঃসম্পর্কের আত্মীয় সভেন্টিটিস্কিদের কাছে উঠেছেন। ১.৫ তলার কোণার দিকে একটা ঘর তাকে ছেড়ে দিয়েছেন ওরা। সভেন্টিটস্কি নিঃসন্তান। তার পরলোকগত পিতা প্রায় প্রাগৈতিহাসিক আমলে কুমার বাহাদুর ডলগোরুকির এই দোতলা বাড়িটি ভাড়া নিয়েছিলেন। বাড়িটি তাদের পক্ষে খুবই সরু। সরু সরু অলিগলি দিয়ে ঘেরা ৩ দিক খোলা জমির ওপর ৩টি উঠোনে ও একটি বাগানকে ঘিরে অপরিচ্ছন্ন, গায়ে গায়ে ঘেঁষা বিভিন্ন ঢঙের কতগুলি বাড়ি ডলগোরুকিদের সম্পত্তির অংশে পড়ে। এই বাড়িটি তারই একটি। নামটি সেই আদ্যিকালের মোচনয় গরডক। মোচনয় গরডক মানে ময়দা শহর। ৪টি জানলা সত্ত্বেও পড়ার ঘরটি অন্ধকার। সারা ঘরে বই, কাগজ, ছবি আর কম্বলের স্তূপ। বাড়ির কোণের দিকে এই ঘরের সামনে অর্ধচন্দ্রাকৃতি একটি বারান্দা। শীতের জন্য বারান্দার কাচের কপাটগুলি বন্ধ। দরজাগুলি আর ২টি জানলার মুখ এক সরু গলির দিকে। ভাঙাচোরা ছোট ছোট বাড়ি, বেড়া আর স্লেজ গাড়ির চাকার দাগ বুকে নিয়ে রাস্তাটি বহু দূর চলে গেছে। বাগানের বেগুনি আভা ঘরে এসে পড়ে। কড়া হিমে আচ্ছন্ন গাছগুলির ডালপালা যেন ধোঁয়াটে মোমের ছাড়। এমনভাবে উঁকি দেয় যে মনে হয় ওরা পড়ার ঘরে মেঝের উপর বোঝা নামিয়ে বিশ্রাম করতে চাইছে। দূরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন নিকোলেভিচ। পিটার্সবার্গে গত শীতের কথা মনে পড়ছিল। গাপন মানে একজন পুরোহিত ও বিপ্লবী নেতা, যিনি উইন্টার প্যালেস স্কোয়ারে ১৯০৫ সালে আন্দোলন করেছিলেন। সেই আন্দোলন পরে রক্তাক্ত রবিবার নামে বিখ্যাত হয়েছিল। গুপ্তচর সন্দেহ করে পরে বিপ্লবীরা একে হত্যা করে। গাপন, গোর্কি, হিটের সঙ্গে দেখা। হিটের মানে হচ্ছে ১৯০৫-এ ইনি প্রধানমন্ত্রী ছিলেন। আধুনিক ক্রেতাদুরস্ত লেখকেরা। সেই পাগলাগারদ থেকে প্রাচীন রাজধানী শান্তি ও নীরবতার পালিয়ে তিনি তার বইটি লিখে ফেলতে চেয়েছিলেন, কিন্তু লাভ হলো না কিছু। প্রতিদিন বক্তৃতা, মহিলাদের উচ্চতর শিক্ষার ব্যবস্থা। বিশ্ববিদ্যালয়ে যেসব মহিলা নিয়মমাফিক ভর্তি হতেন না, তাদের জন্য বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র শিক্ষাদানের ব্যবস্থা ছিল। ধর্মীয় দার্শনিক সমাজ, রেড ক্রস, ধর্মঘটের জন্য অর্থ সংগ্রহ, সত্যিকার চিন্তা করার জন্য এক মুহূর্তও হাতে থাকে না। তপ্ত কড়াই থেকে পালিয়ে তিনি যেন সরাসরি আগুনেই ঝাঁপ দিয়েছেন। আসলে তার প্রয়োজন কোথাও চলে যাওয়া, সুইজারল্যান্ডে, কোনো সুদূর প্রদেশে, হ্রদ, পাহাড়, আকাশ আর উৎসুক প্রতিধ্বনিময় হাওয়ার শান্তিতে। নিকোলেভিচ জানলা থেকে সরে এলেন। ইচ্ছে করছিল একটু বেরিয়ে আসতে, দেখা করতে কারো সঙ্গে, কিংবা এমনি একটু রাস্তায় রাস্তায় ঘুরে আসতে। কিন্তু মনে পড়ে গেল যে তলস্তয় ভক্ত ভিভোলোচনভ আজ কি একটা দরকারে তার সঙ্গে দেখা করতে আসছেন। ঘরের এ মাথা ও মাথা পায়চারি করতে লাগলেন তিনি। ভাগ্নেকে নিয়ে ভাবনা শুরু হলো। ভলগা তীরের ব্যস্ত জীবন পরিত্যাগ করে পিটার্সবার্গে যাবার আগে ইউরাকে মস্কোতে রেখে গিয়েছিলেন। মস্কোতে তার অনেক আত্মীয় স্বজন, ভেরিনিয়াপিন, অস্ট্রোমিসলেনস্কি, সেলিয়াভিন, মিখাইলিস সভেন্টিটস্কি আর গ্রোমেকো, এরা সবাই আছে। প্রথমে ইউরোপে ঢিলে স্বভাবের বুড়ো বাক্যবাগীশ অস্ট্রোমিসলেনস্কির ঘাড়ি চাপানো হয়েছিল। আত্মীয় মহলে সে ফ্রেডি নামে পরিচিত। ফ্রেডি ব্যভিচারী,
তার আশ্রিত মেয়ে মতিয়ার সঙ্গে সহবাস করে। তাই সে নিজেকে মনে করে প্রাচীন বিধানের শত্রু, নতুন চিন্তার ধ্বজাবাহক। তার প্রতি তার আত্মীয়ের বিশ্বাসের কোনোই মূল্য না দিয়ে ইউরার জন্য পাঠানো টাকা সে নিজেই খরচ করত। ইউরাকে বদলি করা হলো বিদগ্ধ গ্রোমিকা পরিবারে। এখানে সে তাদের সঙ্গেই আছে। গ্রোমিকো বাড়ির আবহাওয়া ইউরার পক্ষে খুবই উপযোগী। নিকোলে নিকোলেভিচ ভাবলেন, ওদের মেয়ে টোনিয়া ইউরার সমবয়সী, আর ইউরার বন্ধু ও সহপাঠী মিশা গর্ডন তো অধিকাংশ সময় ওদের সঙ্গেই কাটায়। এই তিনের জোটটা বেশ মজার, নিকোলে নিকোলেভিচ মনে মনে বললেন। তিনজনে একেবারে ডুবে আছে দ্য মিনিং অফ লাভ আর দ্য ক্রুয়েজার সোনাটা নিয়ে। কৌমার্য প্রচার এক বাতিক হয়েছে ওদের। বয়সন্ধির এই সময়টায় পবিত্রতার দিকে একটা অন্ধ ঝোঁক আসা অবশ্য ভালোই, তবে ওরা একটু বাড়াবাড়ি করছে, মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। ছেলে মানুষ আর কি পাগল? যৌন শব্দটা আচ্ছন্ন করে রেখেছে ওদের, তাই যা কিনা যৌন ব্যাপারের সঙ্গে যুক্ত তার গায়েই অশ্লীল মার্কা মেরে দিচ্ছে, আর শব্দটা ব্যবহার করে যাচ্ছে যতক্ষণ না গা ঘিন ঘিন করে। বলতে বলতে কখনো লাল, কখনো বা ফ্যাকাশে হয়ে যাচ্ছে। স্বাভাবিক প্রবৃত্তি থেকে শুরু করে কামসাহিত্য, বেশ্যাবৃত্তি, আর বলতে গেলে সমস্ত শারীরিক জগৎটাই অশ্লীল ওদের কাছে। আমি যদি মস্কোতে থাকতাম, নিকোলে নিকোলেভিচ ভাবলেন, এতদূর গড়াতে দিতাম না। লজ্জারও দরকার আছে বই কি, কিন্তু একটা সীমা থাকা চাই তো। এই যে নিন ফেওকটিসোভিচ, এসো এসো। অতিথির আগমনে তার চিন্তা ওইখানেই থেমে গেল। মোটাসোটা এক ভদ্রলোক ভেতরে এলেন। পরনে ছাই রঙের তলস্তয় ঢঙের শার্ট, চওড়া চামড়ার বেল্ট, ফেল্টের জুতো, পাতলুনটা হাঁটুর কাছে ঢলঢল করছে। দেখলে মনে হয় এমন একজন ভালো মানুষ যার মাথাটা একেবারে কল্পনার আকাশে গিয়ে ঠেকেছে, কিন্তু মোটা কালো ফিতের সঙ্গে বাঁধা চশমা নাকের ওপর ঝুলে থাকায় রাগি রাগি দেখায়। হলঘরে ওভারকোট রেখে এসেছেন, কিন্তু গলা বন্ধ খোলেননি, আর ঘরে যখন ঢুকলেন সেই গলাবন্ধের প্রান্ত তখন মেঝেই লুটোচ্ছে, আর গোল ফেল্ট টুপিটা তখনও মাথাতেই শোভা পাচ্ছে। এইসব অসুবিধার সামলাতে গিয়ে বন্ধুর সঙ্গে হাত ঝাঁকানো, এমনকি কেমন আছোটুকু বলা থেকেও বিরত হতে বাধ্য হলেন তিনি। ঘরের চারপাশে তাকাতে তাকাতে নিতান্ত অসহায় এক স্বর বেরুলো ভদ্রলোকের গলা দিয়ে। যেখানে হোক খুলে রাখো ওগুলো, বলে নিকোলো নিকোলেভিচ ভিভোলোচনভের আত্মস্থতা ও বাকশক্তি ফিরিয়ে আনলেন। ইনি হলেন তলস্তয় সেই সব শিষ্যদের মধ্যে একজন, যাদের মনে গুরুর শান্তিহীন চিন্তাগুলি এমন অগভীর হয়ে গিয়েছে যে আর তাদের বাঁচানো যাবে না। দীর্ঘ নির্মেষ বিশ্রাম ছাড়া আর তাদের গতি নেই। রাজনৈতিক বন্দীদের সাহায্যার্থে একটি সভা হচ্ছে কোনো এক স্কুল বাড়িতে। সেখানে নিকোলে নিকোলেভিচকে বক্তৃতা করবার জন্য অনুরোধ করতে এসেছেন ইনি। আমি তো ওই স্কুলে বলেছি এর আগে। রাজনৈতিক বন্দীদের সাহায্যের জন্য? হ্যাঁ, আবার বলতে হবে তোমাকে। একটু তা না না করলেন নিকোলে নিকোলেভিচ, তারপর রাজি হয়ে গেলেন। কাজের কথা হয়ে যাওয়ার পর নিকোলে নিকোলেভিচ অতিথিকে আটকে রাখার চেষ্টা করলেন না। ভদ্রলোক তক্ষুনি চলে যেতে পারতেন, কিন্তু ভাবলেন সেটা ভালো দেখাবে না। তাই চিন্তা করতে লাগলেন বিদায় নেবার সময় কি বললে স্বতঃস্ফূর্ত আর স্বাভাবিক শোনাবে। থেকে থেকে কথোপকথন চলতে লাগলো। দুজনেরই খারাপ লাগছিল। তুমি তাহলে এখন ডেকাডেন্ট, মিস্টিক হয়ে পড়েছ নাকি? তুমি কি বলতে চাইছো ঠিক বুঝতে পারলাম না। কোনো কাজে লাগে না, বুঝেছ? আমাদের গ্রাম পঞ্চায়েতের কথা মনে আছে? নিশ্চয়ই, আমরা একসঙ্গে প্রচার কার্য করিনি বুঝি? স্কুল আর শিক্ষকদের কলেজের জন্য আন্দোলন করে কি খেতেছিলাম, মনে পড়ে? নিশ্চয়ই, সে এক আশ্চর্য লড়াই হয়েছিল। সাধারণের স্বাস্থ্যোন্নয়নের জন্য তো তুমি পরে কিছু কাজ করেছিলে। হ্যাঁ, কিছুদিনের জন্য। আর এখন সব উঁচকপালে ব্যাপারে কিন্নর আর নীলোৎপল আর ছেলে ছোকরার দল, আর আমরা সূর্যের মতো হব। আমরা সূর্যের মতো হব হলো কে.ডি. বালমন্টের লেখা একটা কবিতার বইয়ের নাম। আমি বিশ্বাস করতে পারি না, হ্যাঁ ঈশ্বর, কিছুতেই বিশ্বাস করতে পারি না যে
তোমার মতো একজন বুদ্ধিমান ও রসজ্ঞ লোক, জনসাধারণ সম্বন্ধে যার এমন জ্ঞান, নাও বলো, কিন্তু তোমার মণিকোঠায় উকি দিচ্ছি না তো। কথা বলার জন্য কথা বলছো কেন? কি নিয়ে আমাদের তর্ক? আমার মতামত তো তুমি জানো না। রাশিয়ার দরকার স্কুলের, হাসপাতালের, কিন্নর আর নীলোৎপলের দিন ফুরিয়েছে। সে কথা কেউ অস্বীকার করে না। চাষিদের পরনে ছেঁড়া কাপড়, পেটে খাবার নেই। এইভাবে ঝেঁকে ঝেঁকে কথা চলল দুজনের। অর্থহীন জেনেও নিকোলে নিকোলেভিচ বোঝাবার চেষ্টা করলেন কেন প্রতীকী গোষ্ঠীর কয়েকজন লেখককে তার ভালো লাগে। তারপর কথার মোড় তলস্তয়ের বাণীর দিকে ঘুরিয়ে নিয়ে গিয়ে বললেন, কিছুদূর পর্যন্ত আমি তোমার সঙ্গে একমত, কিন্তু তলস্তয় যে বলেছেন আমরা যতই সুন্দরের উপাসনা করি, শিবের কাছ থেকে ততই দূরে সরে আসি। আর তুমি ঠিক তার উল্টো কথাটা মানো। সুন্দরী এই পৃথিবীকে বাঁচাবে, তাই নয় কি? দস্তয়েভস্কি, রজানভ, রহস্য নাটিকা আর নাকি রজানভ 1856 সাল থেকে 1919 সাল, যার ঐতিহাসিক ধারণাগুলি মস্কো এবং পিটার্সবার্গের কিছু বুদ্ধিজীবীদের প্রভাবিত করেছিল, তলস্তয়ের ভক্তদের কাছে এর মতো গ্রহণযোগ্য বলে বোধ হয়নি। তারাও আমার মতটা আমাকেই বলতে দাও। প্রত্যেক মানুষের ভেতর লুকিয়ে থাকা জন্তুকে যদি ভয় দেখিয়ে ঘুম পাড়াতে চাও, কারাগারেই হোক পরলোকেরই হোক, তাহলে মানবতার সবচাইতে বড় আদর্শ হয়ে দাঁড়াবে আত্মত্যাগী প্রচারক নয়, চাবুক হাতে সার্কাসের সিংহ শিক্ষক। কিন্তু এই সহজ সত্যটা তোমরা দেখতে পাও না যে যুগ যুগ ধরে মানুষকে জন্তু থেকে পৃথক হবার প্রেরণা দিয়েছে লাঠি নয়, তার নিজের মধ্যে নিহিত এক গান, অস্ত্রহীন সত্যের অনিবার্য ক্ষমতা, তার উদাহরণের তীব্র আকর্ষণ। এ কথা ধরেই নেওয়া হয়েছে যে যিশুর বাণীর প্রধান অংশ নৈতিক উপদেশ ও আদেশ। কিন্তু আমার কাছে সবথেকে বড় কথা এই যে খ্রিস্ট আমাদের প্রতিদিনের জীবন থেকে সত্য আহরণ করে তার বাণী দিয়ে গেছেন। সত্যকে তিনি দৈনন্দিন জীবনের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা করেছেন। তার সমস্ত বাণীর মধ্যে অন্তর্নিহিত হয়ে একটি কথাই শুধু আছে, মরণশীল প্রাণীদের মধ্যে যে সংযোগ তা অমর, আর সমস্ত জীবনই প্রতীক মাত্র, কারণ জীবনের সবকিছুই অর্থপূর্ণ। এক বর্ণ বুঝলাম না, এ বিষয়ে একটা বই লেখা উচিত তোমার। অবশেষে ভিভোলোচনভ উঠলেন। নিকোলে নিকোলেভিচের মেজাজ অসম্ভব খারাপ হয়ে গেল। নিজের উপর এক হিংস্র রাগ হলো তার। একটা গর্ধবের কাছে নিজের অন্তরঙ্গতম চিন্তাগুলি মেলে ধরেছিলেন তিনি। ওর মনে কোনো ছাপই তো পড়ল না। তারপর মাঝে মাঝে যা হয়ে থাকে, তার রাগ অন্য একটা বিষয়ের ওপর গিয়ে পড়ল। বিরক্তির আর একটা কারণ মনে পড়ে গেল তার। ভিভোলোচনভকে সম্পূর্ণভাবে ভুলে গেলেন। ডায়েরি লেখার অভ্যেস তার নেই। বছরে একবার কি দুবার মোটা একটা নোট খাতায় তাকে বিশেষভাবে ধাক্কা দেয় এমন চিন্তাগুলি তিনি লিখে রাখেন। আজ সেই খাতাটা বের করলেন, বড় স্পষ্ট অক্ষরে তার লেখা শুরু করলেন। লিখলেন, ন্যাকাস লেজিঙ্গার গিন্নির কৃপায় সারাদিন বিশ্রী কেটেছে। সকালবেলা এসে উপস্থিত, দুপুরের খাবার সময় পর্যন্ত বসে রইলেন। পাক্কা 2 ঘন্টা ধরে কী সব ছাইপাশ শুনিয়ে ক্লান্ত করে দিলেন। তথাকথিত প্রতীকী কবি কয়ের লেখা পদাবলী থেকে শুরু করে সুরকার ক্ষয়ের বিশ্বব্যাপী সুরঝঙ্কার, গ্রহ নক্ষত্রের আত্মা, পদার্থসমূহের কণ্ঠস্বর ইত্যাদি ইত্যাদিতে কণ্ঠকিত। হঠাৎ বুঝলাম এই ঢংটি এত মারাত্মক, এত অসহ্য আর কৃত্রিম কেন। এমনকি ফাউস্টেও। সবটাই হলো ভান। কারোরই এ বিষয়ে কোনো সত্যিকার আগ্রহ নেই। আধুনিক মানুষের জীবনে এর কোনো প্রয়োজন নেই আর। প্রকৃতির রহস্য যখন তাকে উতলা করে তোলে, তখন সে পদার্থবিদ্যার চর্চা করে। হেসিওডের শর্টমাত্রায় লেখা কবিতা পড়ে না। ব্যাপারটা শুধু এই নয় যে রূপকল্পটি এ যুগে অচল, কিংবা শুধু এও নয় যে বিজ্ঞান যাকে স্বচ্ছ করে দিয়েছে তাকে আবার ঝাপসা করে দেয় এই বায়ু আর ভূলোকের দেবতারা। পুরো ঢংটাই আধুনিক শিল্পকলার বিরোধী। প্রাচীন জগতের উপযোগী ছিল এই বিশ্ব দর্শন। তখন মানুষেরা সংখ্যায় কম ছিল, প্রকৃতি তাদের বশীভূত হয়নি। পৃথিবীর বুকে দানবেরা তখনও বিচরণ করত। মানুষের মনে জাগ্রত ছিল ড্রাগন আর ডাইনোসরের স্মৃতি। স্পষ্টভাবে নিষ্ঠুরের মতো চোখে আঙুল দিয়ে
ঘাড়ে ধাক্কা দিয়ে প্রকৃতি যেন গলায় গামছা দিয়ে টেনে ধরে নিজেকে প্রত্যক্ষ করাতো, যেন তখনও এই প্রকৃতিতে দেবতারা বাস করেন। মানব ইতিহাসের প্রথম কয়েক পাতা মাত্র, সেই সবে শুরু। এই প্রাচীন জগতের অবসান হলো রোমে। জনসংখ্যার বৃদ্ধি এর ধ্বংসের কারণ হলো। রোম ছিল এক চোরাই মালের মাছিতে ঘিনঘিনে বাজার। বিজিত জাতি আর ধার করা ঠাকুর দেবতার হাত বদল হতো সেখানে, যেন এক দাগি মাল বেচার দোতলা দোকান। মর্ত আর স্বর্গ, কৃতদাস একদিকে, অপরদিকে দেবতা। দেশীয় জাতি, হেরুলীয়, স্কিদীয়, সারমেশীয় আর হাইপারবোরীয়। ভারী নীরের চাকা, তখনও চাকার শলা আবিষ্কৃত হয়নি। চর্বিতে লুপ্ত চোখ, পাশবিকতার ভাঁজে ভাঁজে গলকম্বলের থলি, নিরক্ষর সম্রাটগণ, পণ্ডিত কৃতদাসের মাংসে পুষ্ট মাছেরা, নারী ভুরির মতো 3 পাকে জড়ানো পাশবিকতা। পৃথিবীতে তখন যত মানুষ ছিল তত মানুষ পরে আর দেখা যায়নি, কিন্তু সকলেই তারা অতি দুঃখী, আর সকলকেই ঠেসে দেয়া হয়েছে কলোসিয়ামের অলিতে গলিতে। আর তারপর সেই কুৎসিত স্বর্ণ আর মর্মরের স্তূপের মধ্য থেকে তিনি এলেন লঘু পদক্ষেপে, সেই জ্যোতির্ময় পুরুষ মানবতার স্বরূপ নিয়ে। তার স্বেচ্ছাবৃত গ্যালিলীয় প্রাদেশিকতা নিয়ে যে মুহূর্তে তিনি আবির্ভূত হলেন, সেই মুহূর্ত থেকে লুপ্ত হলো দেবতা আর মানুষের ভেদ। শুধু রইল মানুষ, যে মানুষ ছুতর, যে মানুষ চাষা, যে মানুষ রাখাল, গোধূলিতে মেষপাল নিয়ে যে ঘরে ফেরে, যে মানুষ নামের মধ্যে গরিমার ধ্বনি নেই, কিন্তু যাকে নিয়ে যাওয়া হয় ঘুমপাড়ানি গান আর ছবি ঝোলানো থাকে সারা জগতের চিত্রশোলায়। গোর্কির বিখ্যাত উক্তির প্রতি উল্লেখ রয়েছে, মানুষ যার নামের শব্দ এমন গরিয়ান। পোট্রোভকা যেন পিটার্সবার্গেরই অংশ আসলে, ভুল করে মস্কোতে ছিটকে পড়েছে। রাস্তার 2 পাশে একই ঢঙের বাড়ি, বহির্ভাগের একই শান্ত অলঙ্করণ, বইয়ের দোকান, গ্রন্থাগার, মানচিত্রকর, ভালো তামাকের দোকান, ভালো ভালো রেস্তোরাঁ, তাদের দরজার দুদিকে ভারী ভারী হাতলে ঝোলানো গ্যাসের বাতি। সব মিলিয়ে রীতিমতো চমক লাগে। শীতকালে পথঘাট যেন নিষেধের ভঙ্গিতে গনগন করে তাকিয়ে থাকে। এখানকার বাসিন্দারা সবাই পদস্থ, আত্মসম্মান সম্পন্ন, সচ্ছল অবস্থার বুদ্ধিজীবী। এখানেই ভিক্টর ইপোলিটোভিচ কামারোভস্কির 4 তলার ওপরে জমকালো ফ্ল্যাট। পুরু কাঠের রেলিং দেয়া চওড়া সিঁড়ি। অদৃশ্য ও অশ্রুত এমা এর্নেস্টোভনা তার এই শান্ত নীড়টি পরিচালনা করেন। সাংসারিক বিষয়ে যেমন তার যোগ্যতা, তেমনি সুবুদ্ধি। পুরো সংসার তার নখদর্পণে। কমারোভস্কির ব্যক্তিগত জীবনের বৃত্তান্তে কখনো নাক গলাতে যান না তারা, আর কমারোভস্কিও তার মতো ভদ্রলোকের কাছে যেমন আশা করা যায়, রাজন্য শোভন সুরুচির দ্বারা এ প্রতিদান দেন। বাড়িতে স্ত্রী বা পুরুষ এমন কাউকে ডাকেন না যার উপস্থিতিতে এই শান্ত চিরকুমারীর জগৎ বিক্ষত হতে পারে। মঠের মতো এক শান্তি বিরাজ করে ফ্ল্যাটটিতে। জানলার খড়খড়ি নামানো থাকে, এক কণা ধুলো নেই, অস্ত্রোপচারের ঘরের মতো পরিচ্ছন্ন। রবিবার সকালে ভিক্টর ইপোলিটোভিচ তার বুলডগটির সঙ্গে পেট্রোভকা ছাড়িয়ে কুজনেটস্কি মোস্ট ধরে হাওয়া খেতে বেরোয়। অভিনেতা এবং জুয়ারি কনস্টান্টিন ইলারিনোভিচ সাটানিডি তাদের সঙ্গ নেয় মাঝপথে। একসঙ্গে হাঁটতে হাঁটতে যে সমস্ত ঘটনার প্রতি উল্লেখ করত তারা, যে সমস্ত মন্তব্য করত, তা এত কাটাছাটা পারম্পর্যহীন, জগৎ সম্বন্ধে এমনই অবজ্ঞায় পরিপূর্ণ যে জন্তুর গর্জনের মতো একটা আওয়াজ ব্যবহার করলেও কিছু ক্ষতি ছিল না, যদি শুধু সেই আওয়াজ হতো তাদের কণ্ঠস্বরের মতোই প্রবল, গভীর, নির্লজ্জভাবে নিঃশ্বসিত, যেন নিজের স্পন্দনে নিজেরই দম আটকে যাচ্ছে, যাতে কিনা রাস্তার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ভরপুর হয়ে যায়। আবহাওয়াটা নিতান্তই অস্বাভাবিক। জলের ফোঁটাগুলি নর্দমার পাইপ আর কার্নিশের ওপর টপ টপ শব্দে পড়ে চলেছে। ছাদ থেকে ছাদে টরে টক্কায় বার্তা যাচ্ছে, যেন বসন্ত এলো। বরফ গলতে শুরু করেছে। এক মূর্ছার ঘোরে লারা সমস্ত পথ হেঁটে এলো। বাড়ি পৌঁছে যেন প্রথম উপলব্ধি করল তার কি হয়েছে। সবাই ঘুমিয়ে পড়েছে। আবার এক ঘোরের মধ্যে লারা ডুবে গেল, আর সেই মগ্ন অবস্থায় সে বসে রইল মায়ের ড্রেসিং টেবিলের সামনে। তখনও সে পরে আছে তার হালকা বেগুনি, প্রায় সাদা রঙের লেসের ঝালর দেয়া জামা,
আজকে সন্ধ্যার জন্য দোকান থেকে ভাড়া করা লম্বা ওড়না, এ যেন তার ছদ্মবেশ। দুটি হাত মুঠো করে টেবিলের ওপর রেখে আয়নায় নিজের প্রতিচ্ছবির মুখোমুখি সে বসে আছে, কিন্তু কিছুই দেখছে না। একটু পরে হাতের পাতায় মুখ গুজল সে। মা জানতে পারলে তাকে খুন করে ফেলবেন। প্রথমে তাকে খুন করবেন, তারপর নিজেকে। কি করে এমন হলো? কি করে সম্ভব হলো? এখন অনেক দেরি হয়ে গেছে। এ কথা আরো আগে ভাবা উচিত ছিল তার। এখন সে কি যেন বলে? সে পতিতা, ফরাসি উপন্যাসের পাতা থেকে উঠে আসা একজন স্ত্রী লোক সে। যদিও কাল সে স্কুলে যাবে, সেই সব মেয়ের পাশে বসবে, আর তুলনায় নিতান্তই শিশু যারা। হা ভগবান, হায় ভগবান, কি করে এমন হলো? কোনোদিন, অনেক অনেক বছর পরে, যখন সম্ভব হবে, লারা ওলিয়া ডোমিনাকে সব কথা বলবে, আর ওলিয়া জড়িয়ে ধরে ভেঙে পড়বে কান্নায়। জানলার বাইরে জলের বিন্দুগুলি যেন কিছু বলতে গিয়ে তোতলাচ্ছে। গলে যাওয়া বরফ বিড়বিড় করে উচ্চারণ করছে তার মায়াবী মন্ত্র। নিচে রাস্তায় কে যেন তার প্রতিবেশীর দরজায় সজোরে ঘা দিয়ে চলেছে। লারা বসে রইল। নিচু তার মাথা, কেঁপে কেঁপে উঠছে তার দুই কাঁধ, ফুপিয়ে ফুপিয়ে সে কাঁদছে। বাজে, সব বাজে। এমা এনেস্টোভনা, আমি বিরক্ত, ক্লান্ত হয়ে পড়েছি। কমারোভস্কি দেরাজটা একবার খুললে একবার বন্ধ করতে লাগলো। টেনে টেনে বের করলো ভেতরের জিনিস। কার্পেটের ওপর, সোফার ওপর ছড়িয়ে পড়ল কাফ আর কলার। কি সে চায় নিজেও বুঝতে পারছে না। সে এখন মরিয়া হয়ে লারাকে চায়, কিন্তু এই রবিবারে তার সঙ্গে দেখা হবার কোনো সম্ভাবনা নেই। খাঁচায় পোড়া জন্তুর মতো ঘরের এ মাথা থেকে ও মাথায় সে পায়চারি করতে লাগল। লারা তার কাছে অনন্য এক বৈদেহী আকর্ষণের প্রতিভূ। তার দুটি হাত মহান এক চিন্তার মতো তাকে বিস্মিত করে। হোটেলের দেয়ালে লারার দেহে ছায়া যেন পবিত্রতার রেখাচিত্র। বুকের উপর আটকে থাকে তার অন্তর্বাস, এমব্রয়ডারির ফ্রেমে আটা কাপড়ের টুকরোর মতো সহজে টান হয়ে। নিচে অ্যাসফল্টের রাস্তায় ব্যস্ততাহীন ঘোড়ার খুঁড়ের শব্দের সঙ্গে তাল রেখে জানলার কাছে আঙুল ঠুকল কমারোভস্কি। লারা, চোখ বুঝে ফিসফিস করে ডাকল সে। কল্পনায় দেখল তারই হাতের ওপর ন্যস্ত লারার মাথাটি। লারার দুই চোখ বুজে আছে, সে ঘুমিয়ে পড়েছে। জানতেও পারছে না ঘন্টা পর ঘন্টা না ঘুমিয়ে কমারোভস্কি দু চোখ ভরে তাকে দেখছে। ছড়িয়ে আছে তার কালো চুল, সেই অপরূপ কেশ রাশি, ধোয়ার কুণ্ডলির মতো কমারোভস্কির দুই চোখে জ্বালা ধরিয়ে দেয়। কুড়ে কুড়ে খায় তার হৃদয়। রবিবারের ভ্রমণটা সফল হলো না আজ। জ্যাককে নিয়ে কয়েক পা গেল সে। কুজনেটস্কি মোস্টের কথা, সাটানিরি রসিকতার কথা, অগণিত পরিচিতদের কথা ভাববার চেষ্টা করল। না, সে পারে না, আর সে সইতে পারে না। ফেরার পথ নিল সে। চমকে উঠে কুকুরটা মাটি থেকে চোখ তুলে অসম্মতির দৃষ্টিতে তার দিকে তাকালো। তারপর বিরক্ত হয়ে পেছন পেছন চলতে লাগল। এর মানে কি? এর মানে কি? কমারোভস্কি ভাবে, এ কোন শয়তানের ডালে জড়িয়ে গেলাম? এ কি তার বিবেক, করুণা, নাকি অনুতাপ, নাকি লারার জন্য সে উদ্বিগ্ন? না, সে জানে লারা নিরাপদে আছে, বাড়িতে আছে। তাহলে লারাকে ভুলে থাকতে পারছে না কেন? বাড়ি ফিরে গেল কমারোভস্কি। সিঁড়ির প্রথম ধাপে জানলার কোণার বিচিত্র অলঙ্করণ তার পায়ের কাছে রঙিন আলোর ছোপ ফেলল। দোতলা সিঁড়ির অর্ধেকটা উঠে হঠাৎ দাঁড়িয়ে পড়ল সে। এই শ্রান্তিকর একঘেয়ে উদ্বিগ্ন মানসিক অবস্থাকে আর প্রশ্রয় দেয়া চলবে না। আর যাই হোক, সে তো স্কুলের ছেলে নয়। তার তো বোঝা উচিত যে নিতান্তই শিশু, তার মৃত বন্ধুর কন্যা এই মেয়ে, তার হাতে নিছক খেলার পুতুল হয়ে না থেকে যদি তাকে এমনভাবে মোহগ্রস্ত করে, তাহলে তার ফল কি হবে? নিজেকে সামলে নিতে হবে তার। নিজের প্রতি অবিশ্বাসী হবে না সে। নিজের সব অভ্যাস ঠিক ঠিক বজায় রাখবে। তা না হলে তার সবকিছু লীন হয়ে যাবে ধোঁয়ায়। যতক্ষণ না হাত ব্যথায় টনটন করে উঠল, ওক কাঠের রেলিংটা কমারোভস্কি সজোরে চেপে রইল। এক মুহূর্তের জন্যে সে চোখ বুজল, তারপর দৃঢ়ভাবে ঘুরে দাঁড়িয়ে নেমে গেল নিচে। সেই রঙিন আলোর ছায়া পড়া সিঁড়ির ধাপে কুকুরটা তার জন্য অপেক্ষা করছে। সমস্ত মুখ ভরা লালা আর ঝুলে পড়া চোয়াল নিয়ে যেন এক বামন অসীম ভক্তিতে মাথা তুলে তাকালো। কুকুরটার প্রচণ্ড বিদ্বেষ লারার উপর।
ঘেউ ঘেউ করে, দাঁত খিচিয়ে ওর মোজা ছিঁড়ে দেয়। হিংসে করে ওকে, যেন ভয় পায় লারার সংস্পর্শে তার প্রভুর মনুষ্যত্ব জেগে উঠবে। ও, তাহলে তোমার ইচ্ছে আগের মতোই চলুক সব, সাটানিডি, মজার মজার গল্প আর নোংরা চালাকি। বেশ, তাহলে এই নাও। আর এই, আর এই। লাঠি দিয়ে কুকুরটার পিঠে ঘা লাগালো কমরবস্কি। লাঠি দিয়ে তাকে ছিটকে দিল দূরে। জ্যাক কুই কুই করলো, ঘেউ ঘেউ করলো। তারপর পেছনটা বাঁকিয়ে বাঁকিয়ে সিঁড়ি বেয়ে উঠে গিয়ে দরজায় আঁচড়াতে লাগলো। এমা এর্নেস্টোভনার কাছে নালিশ জানাবে সে। দিন যায়, সপ্তাহ যায়। এ যেন ডাইনির চক্রান্ত। তার জীবনে কমরবস্কির আগমন যদি লারাকে শুধুমাত্র বিতৃষ্ণায় ভরে তুলত, তাহলে সে কি বিদ্রোহ করে সব সম্পর্ক ছিন্ন করে ফেলতে পারত না? কিন্তু ব্যাপারটা মোটেও অত সহজ নয়। এ কথা ভেবে গর্ব হয় বই কি তার। এমন একজন সুপুরুষ, যার চুল পেকে আসছে, প্রায় বাপের বয়সী, সভা সমিতিতে যে উচ্ছ্বসিত হাততালি পায়, খবর কাগজে যার নাম বেরোয়, সে তার জন্য এত অর্থ আর সময় ব্যয় করছে। তাকে নিয়ে যায় গান বাজনার আসরে, তাকে বলে সে স্বর্গের দেবীর মতো দেখতে। আর কি বলে গিয়ে? তার মানসিক উন্নতির চেষ্টা করে। হাজার হোক, সে তো এখনো স্কুলেরই ছাত্রী। ব্রাউন রঙের ইউনিফর্ম তাকে পরতে হয়। এখনো স্কুলে ছোটখাটো দুষ্টুমিতে আমোদ পায়। খোলা গাড়িতে কোচওয়ানের পেছনে, অথবা সমস্ত দর্শকের চোখের সামনে অপেরার বক্সে বসে কমরবস্কির লাম্পট্যে সে খুশিও হয়, আবার ক্ষুব্ধও হয়। ব্যাপারটার গোপনতা আর দুঃসাহস তাকে যেন প্রতিযোগিতায় আহ্বান করে। কিন্তু এই ছেলে মানুষই রোমাঞ্চের মুহূর্তগুলি ক্ষণিক। ভয়াবহ এক আত্মগ্লানি তার ভগ্ন হৃদয়ে শিকড় ছড়িয়ে দিচ্ছে। নিজের পড়াশোনা আর বিনিদ্র রাত্রির সঙ্গে ক্রমান্বয়ে যুদ্ধ করে করে সে ক্লান্ত। চোখে জল শুকোতে পায় না, মাথা ধরা কখনো ছাড়ে না। সারা দিন সে ঘুমের ভারে অবসাদগ্রস্ত হয়ে থাকে। ওকে ঘেন্না করে সে, তার জীবনে ও অভিশাপ। রোজ একবার করে এই কথা ভাবে লারা। আজীবনের জন্য লারা ওর বন্দী। কি করে বাধা পড়ল? কেন লারা এমনভাবে মাথা নিচু করল ওর ইচ্ছের কাছে? কেন ওর প্রয়োজন মেটাতে লারা এমন সব কাজ করল যাতে পরে নিজেকেই লজ্জা পেতে হয়? ওর কিসের জোর তার উপর? বয়সের, নাকি ওর টাকার উপর তার মায়ের নির্ভরতা? সেই জন্য কি লারা বশীভূত হয়েছিল বা ভয় পেয়েছিল? না, হাজার বার না। বাজে, ওসব কথা বাজে। ওর না, বরং লারারই জোর ওর ওপর। সে কি জানে না ওর কত প্রয়োজন তাকে? ভয় পাবার কিছু নেই। তার নিজের বিবেক তো পরিষ্কার। লজ্জা, ভয় ওরই পাওয়া উচিত। পাছে লারা ওর হাটে হাড়ি ভেঙে দেয়, সে কথা ভেবে আতঙ্কে থাকা উচিত। কিন্তু লারা যে কখনো তা করবে না। দুর্বল আর অধীন মানুষদের সঙ্গে ব্যবহারে কমরবস্কির যেটা প্রধান অস্ত্র, সেই বিশ্বাসঘাতকতা লারার জন্য নেই। এখানেই তাদের তফাৎ। আর এই কারণেই লারার সমস্ত জীবন এমন ভয়াবহ হয়ে উঠেছে। বিদ্যুতে বা বজ্রপাতে যা হয় না, সেই সর্বনাশ ডেকে আনে চোরা চাউনি আর ফিসফিস কুৎসা। প্রতারণা আর ব্যর্থকতায় ভরা এই জীবন। জীবনে যে কোনো বন্ধন মাকড়সার জালের মতো সূক্ষ্ম। কিন্তু সেই জাল থেকে নিজেকে ছাড়াবার চেষ্টা করে দেখো, আরো জোরে আঁকড়ে ধরবে তোমাকে। এমনকি শক্তিমানেরাও দুর্বল আর বিশ্বাসঘাতকের শাসনের অধীন। কুযুক্তি দিয়ে নিজেকে বোঝাবার চেষ্টা করল লারা। যদি সে বিবাহিত হতো, নিজেকে সে প্রশ্ন করে, কি তফাৎ হতো তাহলে? কিন্তু মাঝে মাঝে এক আশাহীন যন্ত্রণা তাকে অভিভূত করে। লোকটার কি লজ্জা নেই? কি করে ও লারার পায়ে ওভাবে লুটিয়ে পড়ে অনুনয় করতে পারে? এভাবে আমরা চলতে পারি না, ভেবে দেখো। তোমাকে আমি কি না করেছি? সর্বনাশের পথে এগিয়ে চলেছ তুমি। তোমার মাকে সব খুলে বলতে হবে। তারপর আমি বিয়ে করব তোমাকে। কাঁদতে থাকে লোকটা, আর এমনভাবে জোর করে যেন লারা তর্ক করেছে বা প্রতিবাদ করেছে। সে জানে এসব আসলে বাজে কথা, তাই কানে তোলে না। আর কমরবস্কি ওড়না টানা লারাকে জঘন্য সব রেস্তোরাঁর ভেতরকার ঘরে নিয়ে যেতে থাকে। খানসামা আর অন্য খদ্দেররা সেখানে চোখ দিয়ে বিবস্ত্র করে তাকে। আর লারা শুধু নিজেকে নিজে প্রশ্ন করে, ও যদি সত্যিই ভালোবাসতো, তাহলে কি এভাবে অপমান করতে পারতো আমাকে? একদিন সে এক স্বপ্ন দেখেছিল। মাটির ভেতর কবর দেয়া হয়েছে তাকে। তার দেহের বাম অংশ ও ডান পা ছাড়া আর কিছুই যেন বাইরে নেই। তার বাম স্তনের বোঁটা থেকে
একটি ঘাসের পল্লব গজিয়ে উঠল, আর মাটির ওপর দাঁড়িয়ে লোকেরা যেন গান গাইছে। কালো চোখ, সাদা স্তন, আর গাইছে, মাসা নদী পার হবে না, হবে না। লারা ধর্ম বিশ্বাসী নয়, আচার অনুষ্ঠানে সে বিশ্বাস করে না, কিন্তু কখনো কখনো নিজের জীবনকে সহ্য করার মতো শক্তি সঞ্চয় করার জন্য তার প্রয়োজন হতো কোনো অন্তর্নিহিত সুর, যা নিজে তৈরি করে নেওয়া সবসময় সম্ভব হতো না তার পক্ষে। তাকে সে সুর এনে দিত ঈশ্বরের সুসমাচার। লারা গির্জে যেত শুধু এই সমাচার শুনে কাঁদবার জন্য। ডিসেম্বরের শুরুতে একদিন লারা নিজেকে মনে হচ্ছিল ঝড় নাটকের কাটেরিনা চরিত্রের মতো। হৃদয়ে এমন এক ভার নিয়ে সে প্রার্থনা করতে গেল যে প্রতি মুহূর্তে মনে হতে লাগল তার পায়ের তলায় মাটি বুঝি সরে যাবে, ভেঙে পড়বে গির্জার গম্বুজাকৃতির ছাদ। তার উচিত শাস্তি হবে তাহলে, যাবে, সব শেষ হয়ে যাবে। শুধু এই ভেবে লারার মন খারাপ হচ্ছিল যে ওই বাচাল মেয়ে ওলিয়া ডেমিনাকে সঙ্গে এনেছে। ওই যে প্রফ আফানাসিয়েভিচ, ফিসফিস করল ওলিয়া। অত বিরক্ত করো না। কোন প্রফ আফানাসিয়েভিচ? প্রফ আফানাসিয়েভিচ সকলফ, ওই যে একজন পড়ছে না, সে সম্পর্কে আমাদের জ্ঞাতি ভাই। ও, সেই ত্রস্ত পাঠক, তিবেটজিনের আত্মীয়। দয়া করে তুমি চুপ করবে। তারা এসেছে উপাসনা শুরু হবার সঙ্গে সঙ্গে। তখন পড়া হচ্ছিল, আমার আত্মা পূজা করুক প্রভুকে, আমাকে বেষ্টন করে যা কিছু আছে তার পূর্ণ নামকে পবিত্র করুক। উপাসনারত ব্যক্তিরা ভিড় করে দাঁড়িয়েছিল অর্ধশূন্য প্রতিধ্বনিতে গমগমে গির্জার এক প্রান্তে বেদির কাছে। গির্জার বাড়িটা নতুন, মসৃণ কাচের জানলা, বাইরে ধূসর বরফে আচ্ছন্ন কর্মব্যস্ত রাস্তার কোনো ছবি তুলে ধরে না। জানলার সামনেই গির্জার মালি উপাসনার দিকে বিন্দুমাত্র মনোযোগ না দিয়ে সরবে এক কালা হাবা ভিখিরিনীকে গাল পাড়ছে। তার গলার স্বর জানলা আর রাস্তার মতোই নির্বোধ আর সাধারণ। দাদা হাতের মুঠোয় পয়সা নিয়ে উপাসনারত ব্যক্তিদের যাতে ব্যাঘাত না হয় এমনভাবে পাশ কাটিয়ে গিয়ে দরজার কাছ থেকে নিজের এবং ওলিয়ার জন্য দুটো মোমবাতি কিনে নিয়ে এলো। প্রফ আফানাসিয়েভিচ ওই সময়টুকুর মধ্যেই সেই 9 প্রকার মোক্ষের মন্ত্র এমন গড়গড় করে বলে গেলেন যেন সকলে সেগুলো এত ভালোভাবে জানে যে তার সাহায্যের আর দরকার নেই। ধন্য তারা যারা দিনাত্ম, ধন্য তারা যারা শোকাতুর, ধন্য তারা যারা সত্যের জন্য তৃষ্ণার্ত ও বুভুক্ষু। লারা শিউরে উঠে থমকে দাঁড়ালো। তার জন্য বলা হচ্ছে কথাগুলো? প্রভু বলছে, তারাই সুখী যারা পদদলিত, নিজের কথা কিছু বলার আছে তাদের, সব আছে তাদের সামনে। এই ছিল তার বাণী, এই হলো খ্রিস্টের মত। তখন প্রেসোনিয়ার বিপ্লব শুরু হয়েছে। গুইসারদের ফ্ল্যাটটি বিদ্রোহীদের এলাকায়। তাদের বাড়ি থেকে মাত্র কয়েক গজ দূরে তোদভে স্ট্রিটে এক ব্যারিকেড তৈরি করা হয়েছে। তাদেরই উঠোন থেকে বালতি বালতি জল নিয়ে লোকেরা পাথর আর ভাঙা লোহার তাল বরফ দিয়ে জোড়া লাগাচ্ছে। পাশের মাঠে বিদ্রোহীরা জড়ো হয়। সেটা তাদের রেড ক্রসের ঘাঁটি, লঙ্গরখানাও। লারা চেনা দুটি ছেলে এই দলে গেছে। একজন হলো নিকি ডুডরফ আর তার সহপাঠী নাদিয়ার বন্ধু। ছেলেটি দাম্ভিক, স্বল্পভাষী ও ঋজু স্বভাবের। সব মিলিয়ে এত বেশি লারার মতো যে লারার ওর প্রতি কোনো আগ্রহ নেই। আরেকজন হলো পাশা অ্যান্টিপফ। ছেলেটি হাই স্কুলে পড়ে, থাকে ওলিয়া ঠাকুমা বুড়ি টিভার্জিনের সঙ্গে। টিভার্জিনের বাড়িতে যখনই দেখা হয়েছে তখনই তাকে দেখে ছেলেটির অবস্থা লক্ষ্য না করে পারেনি। শিশুর মতো সরল এই বালক তার আনন্দ গোপন করার কথা ভাবেনি। তার কাছে লারা যেন এক ছুটির দিনের ভূদৃশ্য, ঘাসে আর মেঘে আর বাটগাছের শাড়িতে সাজানো, যা দেখে খুশি হলে লোকের চোখে হাস্যকর হবার ভয় থাকে না। পাশার উপর তার প্রভাব আছে তা বোঝামাত্র লারা অচেতনভাবেই তা ব্যবহার করতে শুরু করে দিয়েছিল। যদিও পাশার নমনীয় খোলামেলা চরিত্রটিকে সত্যি সত্যি হাতে নিয়েছিল অনেক বছর পরে, তাদের সম্বন্ধের এক পরিণত অধ্যায়ে। ততদিনে পাশাও জানতে পেরেছে যে লালার প্রেমে সে আকণ্ঠ ডুবে গেছে।
জেনেছে সারা জীবনের জন্য সে এখন লারার কাছে সমর্পিত। এই দুই বালক বয়স্কদের ভীষণতম খেলায় মেতেছে, যুদ্ধ যার নাম। আর এই বিশেষ ধরনের যুদ্ধে সাধারণ লড়াইয়ের সমস্ত বিপদের আশঙ্কা ছাড়াও আরও অনেক ভয় আছে। নির্বাসনের মৃত্যুদণ্ডের ভয়। অথচ তারা যে ভঙ্গিতে মাথার পেছনে উলের টুপিটাকে আটকে রেখেছে, তা দেখেই মনে হয় এরা এখনও শৈশব পেরোয়নি। এখনও মা বাবার সতর্ক দৃষ্টির আড়াল থেকে বেরিয়ে আসার সময় হয়নি এদের। লারা ওদের শিশু ছাড়া অন্য কিছু ভাবতেই পারে না। এক নিষ্পাপ উদ্ভাস ওদের এই বিপজ্জনক আমোদের মধ্যে লেগে আছে। ওরা তা সংক্রমিত করেছে সব কিছুতে। এই সন্ধ্যায় যা হিমে এমন কলঙ্কিত সাদার চেয়ে বেশি কালো দেখাচ্ছে, উঠোনের ঘন নীল ছায়ায়, রাস্তার ওপারের বাড়িটিতে ছেলেরা যেখানে গা ঢাকা দিয়ে আছে, আর সর্বোপরি ওই বাড়ির ভেতর থেকে ভেসে আসা রিভলভারের শব্দে ছেলেরা গুলি ছুটছে। ভাবতে গিয়ে লালার মনে হলো নিকি ছাড়া, পাশা ছাড়া আরো অন্য অনেকের কথা। সারা মস্কো ভরে যারা গুলি ছুটছে। কি ভালো, কি চমৎকার ছেলে ওরা, সে ভাবে। ভালো বলেই তো গুলি ছুটছে। শোনা গেল ব্যারিকেডটা বোমা মেরে উড়িয়ে দেয়া হতে পারে। তাদের বাড়ির অবস্থা তাহলে বিপজ্জনক হবে। মস্কোর অন্য কোনো অংশে কোনো বন্ধুবান্ধবের বাড়ি গিয়ে ওঠার সময় আর এখন নেই। পুরো অঞ্চলটা ঘিরে ফেলা হয়েছে। কাছাকাছি আশ্রয় নিতে হবে কোথাও। মন্টেনেগ্রোর কথাই মনে হলো তাদের। দেখা গেল তাদের মতো অবস্থায় পড়েছে এমন বহু লোকই ওই একই জায়গার কথা ভেবেছে। হোটেল একেবারে ভরা, কিন্তু পুরানো দিনের খাতিরে চাদর রাখার ঘরে কোনো মতে একটু ঠাঁই পাবার আশ্বাস পেলে তারা। বাক্স প্যাটরা নিলে পাছে নজরে পড়ে যায়, সেই ভরে তার নিতান্ত প্রয়োজনীয় জিনিসপত্রগুলো 3টা পুটলিতে বেঁধে নিল। তারপর যাবার দিন রোজ পেছোতে লাগল। দোকানের হালচাল এমনি সনাতন যে সাধারণ ধর্মঘট শুরু হবার পরেও বহুদিন পর্যন্ত দোকান খোলা ছিল। কিন্তু ঠান্ডা মনমোরা এক বিকেলে দরজার ঘুঁটি বাজল। কে যেন অভিযোগ নিয়ে এসেছে, আলাপ আলোচনা করতে চায়। মালিকের খোঁজ করল। মালিকের বদলে ফেটিস ভাই গেল ঘোলা জলে তেল ঢালতে। একটু পরে সমস্ত মেয়ে দর্জিদের হলঘরে ডেকে নিয়ে আগন্তুকদের সঙ্গে আলাপ করিয়ে দিল সে। আগন্তুক অনিপুণ ভঙ্গিতে আবেগের সঙ্গে সকলের কর্মর্দন করে যখন চলে গেল, তখন মনে হলো ফেটিসোভার সঙ্গে তার কোনো একটা চুক্তি হয়েছে। মেয়েরা সব সেলাইয়ের ঘরে ফিরে এসে যে যার শাল বেঁধে নিল। তাদের ময়লা শীতের কোটগুলি তুলে নিতে লাগলো হাতে। কি হয়েছে? সবেগে ঘরে ঢুকে শ্রীমতী গুইসার প্রশ্ন করলেন। আমাদের ওরা বের করে দিচ্ছে মাদাম, আমরাও ধর্মঘট করছি। কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না, তোমাদের কি ক্ষতি আমি করেছি? শ্রীমতী গুইসার কেঁদে ফেললেন। আপনি অমন ব্যাকুল হবেন না আমালিয়া কার্লভনা। আপনার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। কত কৃতজ্ঞ আমরা আপনার কাছে। কিন্তু এ তো শুধু আপনাকে আমাকে নিয়ে কথা নয়, সবাই এই করছে, সারা জগৎ এই করছে। সকলের বিরুদ্ধে কি যাওয়া যায় আপনিই বলুন। ওরা সবাই চলে গেল, ওলিয়া ডেমিনা পর্যন্ত, এমনকি ফেটিস ভাই। সে অবশ্য বিদায় নেবার সময় ফিসফিস করে শ্রীমতী গুইসারকে বলে গেল যে দোকানের মালিকের এবং দোকানের মঙ্গলের জন্যই ধর্মঘটের অভিনয় করছে সে। কিন্তু শ্রীমতী গুইসারকে প্রবোধ দেয়া অসম্ভব। কি ভীষণ অকৃতজ্ঞ! উহ, ভাবতেও কেমন লাগে যে এইসব লোককে আমি এমন ভুল বুঝেছিলাম। কি প্রশ্রয় না দিয়েছি ছুরিটাকে। আচ্ছা, ওর না হয় কৈফিয়ত আছে, বাচ্চা মেয়ে, কিন্তু ওই বুড়ি ডাইনিটা, শুধু তোমার জন্য তার আলাদা ব্যবস্থা করতে পারে না ওরা? বুঝো না কেন মা? লারা তাকে শান্ত করার চেষ্টা করে। তোমার প্রতি কারো কোনো বিদ্বেষ নেই, বরং ঠিক তার উল্টো। এখন যা কিছুই করা হচ্ছে সবই মনুষ্যত্বের খাতিরে, দুর্বলকে রক্ষার্থে, মেয়েদের আর শিশুদের মঙ্গলের জন্য। হ্যাঁ তাই, মাথা নেড়ো না। তুমি দেখো, এরই ফলে একদিন তুমি আমি অনেক ভালোভাবে বাঁচার সুযোগ পাব। কিন্তু তার মার মাথায় কিছুই ঢুকল না। সবসময় এই হয়, ফোঁপাতে ফোঁপাতে তিনি বলে চলেন। যখনই আমি ঠিকমতো কোনো ব্যাপার বুঝতে পারি না, তুই এমন সব কথা বলতে শুরু করিস যাতে আমি স্তম্ভিত হয়ে যাই। আমার সঙ্গে এমন একটা জঘন্য চালাকি করলো সবাই, আর তুই কিনা বলছিস তা আমারই ভালোর জন্য।
না, সত্যি আমি পাগল হয়ে যাব। রডিয়া স্কুলে ছিল। লারা মায়ের সঙ্গে শূন্য বাড়িতে ঘুরে ঘুরে বেড়ানো। আলো না জ্বালার রাস্তা শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল তাদের ঘরের দিকে। আর ঠিক সেই একই দৃষ্টি ঘরগুলিও ফিরিয়ে দিল। অন্ধকার হবার আগেই চলো, আমরা হোটেলে চলে যাই মা। লারা মিনতি করল। চলো না মা, 8 দিন পিছিও না, এখনই চলো। ফিলাট, ফিলাট, তারা দারোয়ানকে ডাকল। ফিলাট, লক্ষ্মী, মন্টেনিগ্রো হোটেলে নিয়ে চলো আমাদের। ঠিক আছে ম্যাডাম। এই পুটলিগুলো নিয়ে যাও। আর ফিলাট, যতদিন না আবার সব ঠিকঠাক হয় বাড়িটার উপর একটু নজর রেখো। কিরিল মডেস্টোভিচকে দানা দিতে ভুলো না। মনে করে জল বদলে দিও। এই যে চাবি। আচ্ছা, আর কিছু বলার নেই। আমাদের দেখতে যেয়ে কিন্তু মাঝে মাঝে। আচ্ছা ম্যাডাম। ধন্যবাদ ফিলাট, ভগবান তোমার মঙ্গল করুন। আচ্ছা, একটু বসা যাক, তারপর আমাদের রওনা হতে হবে। এটা একটা রুশীয় প্রথা। কোথাও যাবার আগে সৌভাগ্য কামনা করে লোকেরা কিছুক্ষণ বসে। দীর্ঘ অসুস্থতার পর খোলা হাওয়াকে যেমন অপরিচিত লাগে, তেমনি লাগলো তাদের রাস্তায় বেরিয়ে। পথে সুগোল শব্দগুলি মৃদু আওয়াজে মুড়মুড়ে হিমেল পরিচ্ছন্ন শূন্যে এমনভাবে প্রতিধ্বনিত হচ্ছিল যেন চুংকুড়ি। আর কামানের গোলা ধপ করে মাটিতে পড়ে সশব্দে ফেটে পড়ছে। দিগন্ত চেপটে যাচ্ছে ডালপুরির মতো। ফিলাট যতই উল্টো বোঝাবার চেষ্টা করুক, লারা আর আমালিয়া জেদ করে বলতে লাগলো যে ওগুলো সবই ফাঁকা আওয়াজ। বোকার মতো কথা বলো না ফিলাট, নিজেই ভেবে দেখো না। কাউকে দেখছো গুলি ছুটতে? ফাঁকা আওয়াজ ছাড়া অন্য কিছু কি করে হয়? কে গুলি ছুটছে তাহলে? যিশুর আত্মা নেমে এসেছেন নাকি? ওসব ফাঁকা আওয়াজ, তাছাড়া আর কিছু না। এক রাস্তার মোড়ে কতগুলো কষাক পাহারাওয়ালা তাদের থামিয়ে দিল। দাঁত বের করে হাসতে হাসতে অসভ্যের মতো তাদের মাথা থেকে পা পর্যন্ত হাত বুলিয়ে বুলিয়ে সার্চ করলো তারা। চোয়ালের উপর দিয়ে স্ট্র্যাপ বাঁধা তাদের মাথার চ্যাপটা টুপি এক কানের ওপর হেলে পড়েছে। দেখে হঠাৎ ওদের একচোখা বলে মনে হয়। চমৎকার হলো, হাঁটতে হাঁটতে লারা ভাবল। শহর থেকে এই অঞ্চলটা যতদিন বিচ্ছিন্ন হয়ে থাকবে ততদিন কমারোভস্কিকে আর দেখতে হবে না তাকে। মার জন্যই ওর সংস্রব পরিত্যাগ করা অসম্ভব হয়ে পড়েছে। সে তো আর বলতে পারে না, মা, ওর সঙ্গে দেখাশোনা করা বন্ধ করে দাও। বললেই তো সব কথা ফাঁস হয়ে যাবে। কি হবে তাহলে? এত ভয় কেন তার? হায় ভগবান, যা কিছুই হোক, শুধু যদি এই ব্যাপারে শেষ হয়। ঈশ্বর, হায় ঈশ্বর, দারুণ বিতৃষ্ণায় তার মনে হয় সে অজ্ঞান হয়ে যাবে। কি যেন মনে পড়ছিল তার একটু আগে, সেই ভয়াবহ ছবিটার নাম যেন কি? এক স্থূলকায় রোমক শোভা পাচ্ছে তাতে। ওই গোপন ঘরগুলির প্রথমটায়, যেখানে এই সব কিছুর শুরু, টাঙানো ছিল ছবিটা। ছবির নাম কামিনীনা পাত্র। হ্যাঁ ঠিক, তাই তো। বিখ্যাত নাকি ছবিটা? স্থূলকায় রোমান্টি একজন স্ত্রীলোক আর একটা পাত্রের মধ্যে কোনটা গ্রহণ করবে মনস্থির করতে পারছে না। প্রথম যখন ছবিটা দেখেছিল তখনও সে সম্পূর্ণ স্ত্রীলোক হয়নি। মূল্যবান শিল্পকর্মের সঙ্গে তার তুলনা চলে না। সেটা পরে হলো। রাজকীয় কায়দায় ভোজের জন্য টেবিল সাজানো হয়েছিল। অমল ঊর্ধ্বশ্বাসে কোথায় ছুটে চলেছিস? আমি তোর সঙ্গে তাল রাখতে পারি না বাপু। শ্রীমতী গুইসার হাঁপাচ্ছিলেন। দ্রুত হাঁটছিল লারা। কি এক অজানা শক্তি তার ওপর ভর করেছে। সে যেন হেঁটে চলেছে বাতাসের ওপর দিয়ে। গর্বিত এক বেগবান আকর্ষণে সে চালিত হচ্ছে। চমৎকার। বন্দুকের শব্দ শুনতে শুনতে সে ভাবল, ধন্য তারা যারা পদদলিত, ধন্য তারা যারা বঞ্চিত। ঈশ্বর ওই বুলেটের বেগ বৃদ্ধি করুন। আমি আর ওরা এক সূত্রে বাঁধা। সিভোৎসেভ ভ্রাজেক, তৎকালীন জারের কথা বলা হচ্ছে। সিভোৎসেভ ভ্রাজেক ভ্রাজেক ও আরেকটি ছোট রাস্তার কোণ ঘেঁষে গ্রোমেকো ভাইদের বাড়ি। আলেকজান্ডার আলেকজান্ড্রোভিচ ও নিকোলে আলেকজান্ড্রোভিচ গ্রোমোকা দুজনেই রসায়ন শাস্ত্রের অধ্যাপক। একজন পেট্রভ একাডেমিতে আছেন, অন্যজন বিশ্ববিদ্যালয়ে। নিকোলে বিয়ে করেননি। আলেকজান্ডারের স্ত্রীর নাম আনা। বিয়ের আগের পদবি ক্রুগার। তার বাবা ছিলেন লোহার খনির মালিক।
রিয়েটিয়েনের কাছে উড়ালে তার বিশাল জমিদারিতে কয়েকটি পরিত্যক্ত অকেজো খনি ছিল। ভ্রমিকদের বাড়িটি দোতলা, ওপরতলায় শোবার ঘর, স্কুল ঘর, আলেকজান্ডার আলেকজান্ড্রোভিচের পড়ার ঘর এবং টোনিয়া ও ইউরার ঘর। এদিকটা হলো নিজেরা বাস করার জন্য, একতলাটা অতিথিদের জন্য। পেস্তা রঙের পর্দা, জলপাই রঙের আসবাবের ঢাকনা, সামুদ্রিক গাছগাছড়ার টব, সব নিয়ে একতলার ঘরটিকে সবুজ তন্দ্রাত সমুদ্রের তলদেশের মতো দেখায়। ভ্রমিকরা রুচিবান, অতিথিবৎসল, শিল্পের সমঝদার, সঙ্গীতপ্রেমিক, প্রায়ই লোকজন ডাকেন তারা। কোনো সন্ধ্যায় ঘরোয়া গান বাজনার আসর বসে, 4টি তারের যন্ত্র ও 3 জন পিয়ানো বাদকের মিলিত অবদান পরিবেশন করা হয়। 1906 সালে জানুয়ারি মাসে সেই রকম এক সান্ধ্য আসর বসার কথা ছিল। টানিয়েভের ছাত্র এক নবীন সুরকার এই প্রথম আত্মপ্রকাশ করবেন। বেহালায় সনাটা বাজাবেন তিনি, আর 3 জন বাদক বাজাবেন চাইকোভস্কির একটি 3 যন্ত্রের রচনা। ব্যবস্থা শুরু হলো আগের দিন থেকে। বসবার ঘরে আসবাবের জায়গা বদল হলো। কোনায় বসে পিয়ানোর মিস্ত্রি একই সুর বারবার বাজাতে লাগলো। মুঠি মুঠি পুঁতির মতো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল সবগুলি। রান্নাঘরে মুরগির ছাল ছাড়ানো হচ্ছে, সবজি ধোয়া হচ্ছে, জলপাই তেলের সঙ্গে মিশিয়ে তৈরি হচ্ছে সালাডের মশলা। আনার প্রাণের বন্ধু, যাকে তিনি সব মনের কথা বলেন, সেই সুরাস লেভিঙ্গের ভোর না হতে হাজির হয়ে জ্বালাতন করে মারছেন। লম্বা রোগা চেহারা সুরার, কাটা কাটা নাক, চোখ, মুখের ভাব কিছুটা পুরুষালী। দেখলে হঠাৎ সম্রাটের কথা মনে পড়ে যায়, বিশেষত যখন উনি ছাই রঙের আস্ত্রখান টুপিটি মাথার একপাশে হেলিয়ে বসিয়ে রাখেন। বাড়িতে ওই টুপি তার মাথায় থাকে, শুধু টুপির সঙ্গে আটকানো ওড়নাটা সামান্য একটু সরিয়ে রাখেন। দুঃখ অথবা উদ্বেগের সময় দুই বন্ধু পরস্পরের ভার লাঘব করেন। ভার লাঘব করার একমাত্র উপায় হলো অপরকে ক্রমাগতভাবে উত্তেজিত করা। দুজনের কথোপকথন জ্বালাময় হয়ে উঠতে উঠতে অবশেষে আবেগের আতিশয্যে ক্রন্দনে পর্যবেসিত হয়। তারপর পুনর্মিলন। রক্তের চাপ বৃদ্ধি পেলে যেমন জোকের কামড়ে উপকার পাওয়া যায়, তেমনি এই নাটকে পড়ার পর দুজনের মনেই শান্তি নামে। বেশ কয়েকবার বিয়ে করেছেন সুরাস লেভিঙ্গের, কিন্তু বিবাহ বিচ্ছেদের সঙ্গে সঙ্গে স্বামীদের ভুলে যান তিনি। বিয়েটা এর কাছে এত নগণ্য একটা ঘটনা যে তার ব্যবহারে একক মহিলাদের মতোই নিরুত্তাপ অস্থিরতা দেখা যায়। সুরা ছিলেন থিওজফিস্ট, কিন্তু তার সত্ত্বেও রুশ চার্চের যাবতীয় আচার অনুষ্ঠান ও লক্ষ্য দর্পণে, এমনকি পরম পুলকের তুরীয় অবস্থাতেও পুরোহিতকে নির্দেশ না দিয়ে পারতেন না। হে প্রভু, শ্রবণ করো, এখন এবং চিরকাল এই রূপে হবে। মহিমান্বিত দেবদূত, তার কর্কশ রুক্ষ কণ্ঠস্বরে অন্তহীনভাবে বিড়বিড় করে যেতেন তিনি। সুরা গণিত জানতেন, ছোট ছোট ভারতীয় ধর্ম সম্প্রদায়ের তত্ত্বকথা জানতেন, জানতেন মস্কোর সঙ্গীত বিদ্যালয়ের সেরা শিক্ষকদের ঠিকানা, আর কে কার সঙ্গে বাস করে। কি যে জানতেন আর কি যে জানতেন না, তা ভগবান ছাড়া কেউ বলতে পারে না। সেই জন্য বাড়ির সব বিশেষ ব্যাপারে তার ডাক পড়ে, মধ্যস্থতা এবং ব্যবস্থাপনার ভার নেবার জন্য। নির্দিষ্ট সময়ে অতিথিরা আসতে শুরু করলেন। বরফ পড়ছিল, বাইরে দরজা খোলার সঙ্গে সঙ্গে দমকা বাতাস বয়ে যাচ্ছে। চঞ্চল তুষারের সহস্র পাকে সে বাতাস জড়ানো। সেই শীতের মধ্য থেকে লম্বা বেঢপ বরফের জুতো পায়ে পুরুষেরা উঠে আসছেন। ব্যতিক্রমহীনভাবে তারা প্রত্যেকে যেন সচেষ্ট হয়েছেন নিজেদের গেঁয়ো বাঙালির মতো চেহারা করার জন্য। কিন্তু অপরপক্ষে তাদের স্ত্রীরা, হিমের জন্য লাল আভায় উজ্জ্বল তাদের মুখ, কোটের বোতাম খোলা, পেছনে ঠেলে দেয়া শাল, চুলে তুষারকণা চুমকি বসানো, চতুর প্রণয়ে লীলাময়ী তারা যেন বিশ্বাসঘাতকতার প্রতিমূর্তি। কুইর ভাইপো। কুইর হচ্ছেন একজন বিখ্যাত রুশ সাঙ্গীতিক, জন্ম 1835 সালে, মৃত্যু 1918 সালে। নবীন সুরকারের প্রবেশের সঙ্গে সঙ্গে ফিসফিস গুঞ্জন ছড়িয়ে পড়ল। নাচঘরের খোলা দরজার ওপিঠে ঝকঝক করছে খাবার টেবিল। শীতের রাস্তার মতো সাদা, লম্বা, চোখ ধাঁধিয়ে দেয় লাল রোয়ানবেরি ভদকার জমে যাওয়া বোতলের ওপর আলোর খেলা, রূপোর দানিতে স্ফটিকের পাত্র, সাজানো পাখির মাংস আর অর্ধবের পাত্র মন ভোলায়, আর খিদে জাগিয়ে তোলে শক্ত পিরামিড আকৃতির ভাঁজ করা ন্যাপকিন, বাদামের গন্ধ ভরা বেতের ঝুড়িতে বেগুনি সিনেরারিয়া। অর্ধব মানে ঠান্ডা মাংস, মাছ ইত্যাদি নানা প্রকার ছোট ছোট খাবার। আর সিনেরারিয়া এটা হচ্ছে এক রকমের ফুলের গাছ, ঘরের মধ্যে কাচের পাত্রে বাঁচে।
এই পার্থিব খাদ্য গ্রহণ করার সুখে যথাশীঘ্র অনুভব করতে পারার ইচ্ছেতে সকলে তাদের অপার্থিব খাদ্য গ্রহণের কাজে ত্বরান্বিত হলো। সার বেঁধে বসল সবাই। কিওর ভাইপো বাদক পিয়ানোর সামনে তার আসন গ্রহণ করতেই আবার ফিস করল লোকেরা। বাজনা শুরু হলো। সকলে আশঙ্কা করছিল যে সনাটাটা যথোচিত মাত্রায় শুষ্ক, চেষ্টাকৃত এবং একঘেয়ে হবে। ভয়ানক দীর্ঘ হয়ে সনাটা তাদের সেই ভয় সার্থক করল। বিরতির সময় সমালোচক কেরিমবেকভ আর আলেকজান্ডার গ্রোমেকোর মধ্যে তর্ক বেঁধে গেল। কেরিমবেকভ নিন্দে করছিলেন সনাটাটার, গ্রোমেকর সপক্ষে যুক্তি দেখাচ্ছিলেন, আর লোকজনেরা ধূমপান করছিল, কথা বলছিল, বসছিল চেয়ার সরিয়ে সরিয়ে। তারপর পাশের ঘরের ঝকঝকে টেবিলের চাদর তাদের দৃষ্টি আকর্ষণ করলো, আর তক্ষুনি বাজনা শুরু করে দেয়া ঠিক করে ফেলল সকলে। পিয়ানোবাদক তার সহকর্মীদের ইঙ্গিত করলেন, বেহালাবাদক ও টিশকেভিচ সাড়ম্বরে অভিবাদন করলেন। বাজনার করুণ বিলাপ শুরু হলো। ইউরাটোনিয়া আর মিশা গর্ডন, সে অর্ধেক সময় গ্রোমেকো বাড়িতেই কাটাতো, তৃতীয় সারিতে বসেছিল। ইয়োগোরোভনা আপনাকে ডাকছে। সামনে বসে থাকা আলেকজান্ডার আলেকজান্দ্রোভিচের কানে ইউরা ফিসফিস করল। ইয়োগোরোভনা গ্রোমেকোদের সাদা চুলের বৃদ্ধা দাসী, দরজার সামনে দাঁড়িয়ে ভয়ানক উত্তেজিতভাবে ইউরার দিকে তাকিয়ে আলেকজান্ডার আলেকজান্দ্রোভিচকে লক্ষ্য করে মাথা ঝাঁকাচ্ছিলেন। ইউরাকে বোঝাতে চান যে তার সঙ্গে এক্ষুনি কথা বলার তার ভয়ানক দরকার। আলেকজান্ডার আলেকজান্দ্রোভিচ ফিরে তাকিয়ে চোখ দিয়ে তাকে তিরস্কার করে কাঁধ ছাকালেন, কিন্তু সে দাঁড়িয়েই রইল। কিছুক্ষণ পরে দেখা গেল ঘরের এদিক থেকে ওদিকে ইঙ্গিতে কথাবার্তা চলছে, যেন দুজন বোবা কালার আলাপ। সবাই ঘুরে ঘুরে দেখছিল। আনা স্বামীর দিকে ক্রুদ্ধ দৃষ্টি হানলেন। আলেকজান্ডার লাল হয়ে গিয়ে উঠে পড়লেন। পা টিপে টিপে ঘরের অপর প্রান্তে চলে গেলেন তিনি। তোমার লজ্জা করা উচিত ইয়োগোরোভনা। সত্যি এত তাড়াই বা কিসের? কি হয়েছে? হয়েছেটা কি? ইয়োগোরোভনা তার কানের কাছে বিড়বিড় করল। কোন মন্টেনেগ্রো? হোটেল? তা হয়েছে কি? এক্ষুনি যেতে বলছে তাকে। ওর কে যেন মারা যাচ্ছে সেখানে। হ্যাঁ, এখন মারা যাচ্ছে? ভাবো একবার। এখন হবে না ইয়োগোরোভনা। এই বাদলাটা শেষ হলে বলবো, তার আগে পারবো না। হ্যাঁ, ওয়েটারকে গাড়ি দিয়ে পাঠিয়েছে ওরা ওকে নিয়ে যাবার জন্য। একজন মারা যাচ্ছেন বলছি না, বুঝতে পারছেন না? মহিলা, ভদ্রমহিলা একজন। আর আমি বলছি না, এখন অসম্ভব। 2-1 মিনিটে কি ক্ষতিটা হবে শুনি? চিন্তিত ভঙ্গিতে ভ্রু কুঁচকে নাক ঘষতে ঘষতে তিনি পা টিপে টিপে নিজের জায়গায় এসে বসলেন। বাজনার প্রথম অংশটা শেষ হলো। প্রশংসাসূচক আওয়াজ মিলিয়ে যাবার আগেই তিনি বাদকদের কাছে গিয়ে উঠে গিয়ে টিশকেভিচকে বললেন তার বাড়ি থেকে ডাক এসেছে। কোনো একটা দুর্ঘটনা ঘটেছে সেখানে। বাজনা বন্ধ করতে হবে তাদের। তারপর দর্শকদের দিকে ফিরে হাত তুলে তাদের চুপ করতে অনুরোধ জানালেন। ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ, 3 যন্ত্রের সুরটি আর সম্ভব হবে না। শ্রীযুক্ত টিশকেভিচের বাড়ি থেকে দুঃসংবাদ এসেছে। আমরা সকলে তাকে আমাদের সমবেদনা জানাচ্ছি। তাকে আমাদের ছেড়ে চলে যেতে হবে। এরকম একটা সময়ে তাকে আমি একা যেতে দিতে চাই না। আমিও তার সঙ্গে যাচ্ছি, যদি কোনো কাজে লাগতে পারি। ইউরা, বাবা, সিমনকে গিয়ে বলো তো গাড়ি বের করতে। গাড়ি আগেই প্রস্তুত করে রেখেছে সে। ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ, আমি বিদায় নেব না। আপনাদের সকলকে থাকবার জন্য অনুনয় করছি আমি। আমার ফিরতে দেরি হবে না। হিমেল রাতে গাড়ি করে বাড়াবার জন্য ছেলেরাও তার সঙ্গ নিল। ডিসেম্বর মাস থেকে যদিও জীবনযাত্রা স্বাভাবিক হয়ে গিয়েছিল, তবু তখনও মাঝে মাঝেই এখানে ওখানে গুলিগোলা চলছে। আর নতুন কোনো আগুন হামেশাই যা দেখা যায়, দেখলেই মনে হয় ডিসেম্বরের আগুন এখনো বুঝি নেভেনি। এতটা রাস্তার ছেলেরা আগে কখনো গাড়িতে যায়নি। আসলে অবশ্য মন্টেনেগ্রো কাছেই। স্মলেরস্কি বুলোভা ছাড়িয়ে নভিনস্কি ধরে সাডোভায়া স্ট্রিটের অর্ধেকটা গেলেই হলো। কিন্তু এই বুনো তুষার আর কুয়াশা যেন দূরত্বকে স্থানচ্যুত করে 2 টুকরোয় ছিঁড়ে ফেলেছে। যেন পৃথিবীর সর্বত্র দূরত্বের মাপ আর এক নেই। রাস্তার আগুনের রোমশ। খুব ঠান্ডা পড়লে রাস্তার মোড়ে মোড়ে আগুন জ্বালানো হয়। অপরিচ্ছন্ন ধোয়া, পায়ের শব্দ, স্লেজ গাড়ির করুণ আর্তনাদ, সব মিলিয়ে মনে হচ্ছিল যেন অনন্তকাল ধরে তারা চলেছে। আর চলেছে কোনো এক ভয়ঙ্কর রকম দূর স্থানে। হোটেলের প্রবেশপথের বাইরে সরু কায়দাদুরস্ত এক স্লেজ দাঁড়িয়েছিল।
ঘোড়াটা কাপড় দিয়ে ঢাকা, হাঁটুর কাছে ব্যান্ডেজ করা। যাত্রীর আসনে কুঁজো হয়ে বসে চালক নিজেকে গরম রাখার চেষ্টা করছে। দস্তানা পরা বিশাল হাতের থাবায় কাপড়ে বাঁধা মাথাটা ডোবানো। হোটেলের বসবার ঘরটা বেশ গরম। জামা কাপড় ছাড়বার ঘরের কাউন্টারের পেছনে বসে দারোয়ানটি ঢুলছিল। ঘুলঘুলির মধ্য দিয়ে ভেসে আসার শব্দ, জ্বলন্ত স্টোভ আর ফুটন্ত সমোভারের আওয়াজ তার ঘুম পাড়ানি গানের কাজ করছে। আর মাঝে মাঝে নিজের কোনো এক নাসিকা গর্জনে চমকে উঠছে সে। একতাল ময়দার মতো মুখে কড়া করে রং মাখা একটা স্ত্রীলোক বাঁদিকে আয়নার সামনে দাঁড়িয়েছিল। এই আবহাওয়ার পক্ষে তার পশমের জামাটা মোটেও যথেষ্ট গরম নয়, কারণ নেমে আসার জন্য অপেক্ষা করছিল সে। আয়নার দিকে পেছন ফিরে দাঁড়িয়ে একবার কাঁধের ওপর দিয়ে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে আয়নায় দেখে নিচ্ছিল তার পেছন দিকটা ঠিক আছে কিনা। সেই জমে যাওয়া চালকটি ভেতরে ঢুকল। তার প্রায় ফেটে পড়া বেঢপ কোটের জন্য তাকে রুটির দোকানের সাইনবোর্ডের বান রুটির মতো দেখাচ্ছে। তার চারপাশ থেকে বাষ্প বেরোচ্ছিল। মিলটা তাতে আরো স্পষ্ট হয়ে উঠেছে। আর কতক্ষণ দিদিমণি? আয়নার ধারে সেই স্ত্রী লোকটিকে সে প্রশ্ন করল। আপনাদের সঙ্গে কেন যে নিজেকে জড়িয়েছিলাম জানি না। ঘোড়াটা জমে মরে যাক তা তো আর চাই না। হোটেলের কর্মচারীরা পাগলের মতো হয়ে আছে। 23 নম্বর ঘরের ব্যাপারটা তাদের দৈনন্দিন বিরক্তিতে আরো একটা বিশ্রী সংযোজনা মাত্র। মুহূর্তে মুহূর্তে ঘণ্টার তীক্ষ্ণ শব্দ বেজে উঠছে। দেয়ালের ওপরকার লম্বা বাক্সের শাড়ির পেছনে নম্বরগুলি লাফিয়ে উঠে জানান দিচ্ছে কোন ঘরের খদ্দের এবার খেপে গেছে অথবা দাসীকে কি চায় তা না জেনে জ্বালাতন করে মারছে। ডাক্তার তখন ওই নেকি বুড়ি গুইসারোবাকে বমির ওষুধ দিয়ে পেট ধুয়ে দিচ্ছিলেন। শ্রীমতী গুইসারের নামকে এইভাবে রুশ করে নিয়েছে হোটেলের কর্মচারীরা, গুইসারোবা বলে। ঝি গ্লাসা একবার মেঝে ধুয়ে একবার নোংরা জিনিসের বালতি নিয়ে গিয়ে পরিষ্কার বালতি নিয়ে আসছে। কিন্তু চাকরদের দিকে ঝড় শুরু হয়েছে এই গন্ডগোলটা বাঁধার অনেক আগে। ঘরের টিরাশকাকে তখনও গাড়ি দিয়ে পাঠানো হয়নি ডাক্তার আর ওই বিচ্ছিরি বেহালা বাদককে নিয়ে আসার জন্য। কমারভস্কিও আসেনি তখন। আর 23 নম্বর ঘরের দরজার সামনেকার করিডোরে এত লোক ভিড় করেনি। ঝামেলা শুরু হয়েছে সেই বিকেল থেকে। ভাড়ার ঘর থেকে সিঁড়ির চত্বরে যে সরু গলিটা চলে গেছে, সেখান দিয়ে ডান হাতে ভরা ট্রেড ভার সামলাতে গিয়ে কুজো হয়ে শিশয় বেয়ারা আসছিল ছুটতে ছুটতে। এমন সময় কে যেন বিতিকিচ্ছিরিভাবে তাকে এক ধাক্কা লাগিয়ে দেয়, যার ফলে ট্রেটা ছড়িয়ে পড়ল মাটির ওপর। স্যুপ উপচে গেল, গুঁড়ো গুঁড়ো হয়ে গেল দুটো স্যুপ প্লেট আর একটা মাংসের প্লেট। শিশয় জোর দিয়ে বলতে লাগলো যে এর জন্য ঝি দায়ী, ক্ষতিপূরণ তাকেই দিতে হবে। তখন প্রায় 11টা বাজে। অর্ধেক লোকের ছুটি হয়ে যাবার সময় হয়ে গেছে, কিন্তু ঝগড়া তখনও মিটছে না। কাঁপুনি রোগ আছে ওর, হাত পা স্থির রাখতে পারে না। পারত কেবল বোতল নিয়ে বসে থাকতে। মেয়ে মানুষের বাড়া, মশলা মাখানো হেরিং মাছের মতো লাল হয়ে যায়। আর তারপর বলে কে ওকে ঠেলে দিল, কে ও স্যুপ উল্টে দিল, কে ওর বাসন ভাঙল, কে তোকে ধাক্কা মেরেছে শুনি, শয়তান আস্টাখানি জো, নির্লজ্জ জানোয়ার কাহাকার। তোমাকে আগেই বলে দিয়েছি মাট্রিওনা স্টেপানোভনা, ভালোভাবে কথা বলবে। আর এইসব ঝামেলাটা হচ্ছে কাকে নিয়ে জিজ্ঞেস করতে পারি কি? ইস, কি আমার বাসন ভাঙাবার যোগ্য লোক রে! ওই তো বেবুসেটা, রাস্তাওয়ালি, ভাবদেনেওয়ালি, একসঙ্গে 5 খদ্দের জোটাই ওই ধূর্ত মাগি। আর্সেনিক গিলে ভালোই তো করেছিল। ওহ, ঠাকুরনের আবার মন্টেনেগ্রোতে থাকা হয়। গলির একটা হুলো বেড়ালকে দেখলে বোধহয় চিনতেও পারবে না। শ্রীমতী গুইসারের ঘরের সামনেকার করিডোরে পায়চারি করছিল ইউরা আর গর্ডন। আলেকজান্ডার আলেকজান্দ্রোভিচ এরকম ব্যাপার কখনোই কল্পনা করেননি। ভেবেছিলেন সঙ্গীতিকের জীবনের এক পরিচ্ছন্ন ভদ্র দুঃখ। কিন্তু এ কি বিশ্রী ব্যাপার! নোংরা কেলেঙ্কারি, বাচ্চাদের যোগ্যতা মোটেও নয়। গলিতে ছেলেদের হাঁটা ধীর হয়ে এলো। মা ঠাকুরনের কাছে যান না দাদাবাবুরা? ভ্যালেটটি দ্বিতীয়বার তাদের কাছে এসে নরম ধীর গলায় বলতে লাগলো। ভেতরে যান, চিন্তার কিছু নেই। মা ঠাকুরন ভালো আছেন, ভয় পাবেন না। অনেকটা সেরে উঠেছেন এখন, এখানে দাঁড়িয়ে থাকতে পারবেন না। আজ বিকেলে একটা কাণ্ড ঘটে গেছে। দামি দামি সব চিনেমাটির বাসন ভেঙে গেছে। খাবার নিয়ে ছুটে ছুটে আসা যাওয়া করতে হয় আমাদের এখান দিয়ে। একটু সরু তো রাস্তাটা, আপনারা ভেতরে যান। ছেলেরা তাই করল। ঘরের ভেতরে সাধারণত টেবিলের ওপর একটা কেরোসিনের বাতি জ্বলত।
সেটাকে এখন বাতিদান থেকে তুলে কাঠের পার্টিশনের ওপারে ঘুমোবার অংশে নিয়ে যাওয়া হয়েছে। ছারপোকার গন্ধে ভরা সেই অংশটা একটা ধূলিমলিন পর্দা দিয়ে আসল ঘর থেকে আড়াল করা। কিন্তু গন্ডগোলের সময় পর্দাটা সরিয়ে দেয়া হয়েছিল। টেনে দেবার খেয়াল আর হয়নি কারো। একটা নিচু চৌকির ওপর আলোটা বসানো, পাদপ্রদীপের বাতির মতো কটকটে আলোয় ঘরটা আলোকিত। ঝি ভেবেছিল আর্সেনিক, কিন্তু শ্রীমতী গুইসার আয়োডিন খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। কাঁচা আখরোটের খোসা যখন এত নরম থাকে যে ছুঁলেই কালো হয়ে যায়, তখন যে কটু ওষুধ গন্ধ থাকে আখরোটে, সেই গন্ধে ঘরটা ভরে আছে। পার্টিশনের ওপারে ঝি ঘর মুছছিল, আর বিছানার ওপরে শুয়েছিল একটা অর্ধ উলঙ্গ স্ত্রীলোক। চোখে জল জল আর ঘামে তার শরীর ভিজে গেছে, লেপ্টে গেছে চুল। বালতির উপর মাথাটা ঝুলিয়ে রেখে সে চিৎকার করে কাঁদছে। ছেলেরা তক্ষুনি চোখ ফিরিয়ে নিল। সেদিকে তাকানোটা এতই লজ্জাজনক ও অভব্য বলে মনে হলো তাদের। কিন্তু ওইটুকু দেখেই ইউরা উপলব্ধি করল যে কোনো কোনো বিশ্বস্ত উত্তেজিত অবস্থায় শ্রান্তি বা পরিশ্রমের মুহূর্তে স্ত্রীলোক আর সেই স্ত্রীলোক থাকে না, যাকে দেখা যায় ভাস্করের গড়া মূর্তিতে, বরং তার সঙ্গে তখন কোনো কুস্তিগিরের বেশি মিল। ফুলে ওঠা মাংসপেশি নিয়ে ল্যাঙ্গট পরে যে আসন্ন লড়াইয়ের জন্য প্রস্তুত হয়েছে। অবশেষে সেই পর্দাটা টেনে দেবার খেয়াল হলো কারো। মসিও টিশকেভিচ, ওগো, তোমার হাত কই? তোমার হাত আমাকে দাও। কান্না আর বমির বেগে গলা আটকে আসছিল স্ত্রীলোকটির। ওহ, কি ভয়ানক সময়ের মধ্য দিয়েই না আমি গেছি! সাংঘাতিক সন্দেহই যে হয়েছিল মসিও টিশকেভিচ। আমি ভেবেছিলাম, কিন্তু সুখের বিষয় সব বাজে, আমার আবোল তাবোল কল্পনা। ভাবো একবার, কি শান্তি! আর এখন এই তো আমি বেঁচে আছি। শান্ত হন আমিলিয়া কার্লোভনা, আমি মিনতি করছি। কি অস্বস্তিকর ব্যাপার! উহ, কি অস্বস্তি! এবার বাড়ি যাব, একটু রুক্ষভাবে আলেকজান্ডার আলেকজান্ড্রোভিচ বাচ্চাদের বললেন। যন্ত্রণাদায়ক অস্বস্তি নিয়ে তারা প্রবেশপথের গলির দরজার সামনে দাঁড়িয়েছিল, আর কোনো দিকে তাকাবে ঠিক করতে না পেরে তাকিয়েছিল সোজা সামনের দিকে, বড় ঘরের অন্ধকার গভীরে। দেয়ালে ফটোগ্রাফ ঝুলছে, স্বরলিপি ভরা একটা বইয়ের তাক, কাগজ আর ফ্যাশন পত্রিকার স্তূপ নিয়ে একটা লেখার টেবিল, আর ক্রুশের কাজ করা ঢাকনা দেয়া গোল টেবিলের ওপিঠে একটা আরাম কেদারায় শুয়ে আছে একটা মেয়ে। একটা হাত তুলে দিয়েছে পিঠের দিকে, কুশনের ওপর চেপে রেখেছে তার মুখ। ভয়ানক ক্লান্ত নিশ্চয়ই মেয়েটি, নয়তো এই কলরব আর উত্তেজনার মধ্যে সে ঘুমোলো কি করে? এবার আমরা যাব, আলেকজান্ডার আলেকজান্ড্রোভিচ আবার বললেন। তাদের আসার কোনোই দরকার ছিল না, আর বেশিক্ষণ থাকাটাও ভালো দেখাবে না। টিশকেভিচ মশাই এলেই তার কাছে বিদায় নিতে হবে। কিন্তু পার্টিশনের ওদিক থেকে যে বেরিয়ে এলো সে টিশকেভিচ নয়, একজন ভারী সারি স্থূলকায় আত্মবিশ্বাস সম্পন্ন ভদ্রলোক। মাথার উপর দিয়ে বাতিটা ধরে সে টেবিলের কাছে এগিয়ে গিয়ে টেবিলের ওপর সেটা রাখল। আলোয় মেয়েটি জেগে গেল। লোকটির দিকে তাকিয়ে সে একটু হাসল, চোখ ঘুরিয়ে আড়মোড়া ভাঙল। লোকটিকে দেখেই মিশা চমকে উঠল, এমনভাবে তাকিয়ে রইল যেন চোখ ফেরাতে পারছে না। ইউরা জামার হাতা ধরে টেনে তার কানে কানে কি যেন ফিসফিস করার চেষ্টা করল সে, কিন্তু ইউরা কিছুই শুনবে না। লোকজনের সামনে ফিসফিস করো না, কি ভাববে আমাকে? এদিকে সেই মেয়ে ও পুরুষটি এক মুখ দৃশ্যের অভিনয় শুরু করেছেন তখন। কেউ কোনো কথা বলছেন না, চেয়ে আছে ওর চোখের দিকে। দুজনের গোপন বোঝাপড়া যেন ডাইনি জাদুর মতো। লোকটি যেন এক পুতুল নাচের ওস্তাদ, আর মেয়েটি তার হাতে একটি বাধ্য পুতুল। অঙ্গুলি হেলনে উঠে বসে। ক্লান্ত হাসিতে চোখ ভরে উঠল তার, দুই ঠোঁট ঈষৎ ফাঁক হলো, কিন্তু লোকটির খুশি খুশি দৃষ্টির উত্তরে ধূর্ত ভঙ্গিতে ষড়যন্ত্রকারীর মতো চোখ টিপল সে। তারা দুজনেই খুশি, সব ভালো যার শেষ ভালো। তাদের গোপন খবর এখনো নিরাপদ, এবং শ্রীমতী গুইসারের আত্মহত্যার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ইউরা তার চোখ দিয়ে ওদের যেন গিলে খেতে লাগল। গলির আধো অন্ধকারে সকলের দৃষ্টির অন্তরালে দাঁড়িয়ে সে পলকহীন দৃষ্টিতে সেই আলোর গণ্ডির দিকে তাকিয়ে রইল।
বন্দির কন্যার সঙ্গে তার প্রভুর আচরণের দৃশ্যটি একাধারে অবর্ণনীয়ভাবে রহস্যময় আর লজ্জাজনকভাবে স্পষ্ট। সম্পূর্ণ নতুন এক অনুভব, অজস্র বিপরীত অনুভূতি ভিড় করে এসে ইউরার হৃদয়ে যন্ত্রণায় ভারী করে দিল। এই তো এখানে ঠিক সেই ব্যাপার ঘটেছে যা নিয়ে সে, মিশা আর টোনিয়া অন্তহীনভাবে আলোচনা করেছে, অশ্লীল আখ্যায় ভূষিত করেছে। এরই প্রবল শক্তি এমন ভয় দেখিয়েছে আর আকর্ষণ করেছে তাদের, যে নিরাপদ দূরত্ব থেকে শুধু মুখের কথা দিয়ে এড়িয়ে গেছে একে। আর এখন সেই শক্তি আর নিজের চোখের সামনে উপস্থিত, জ্যান্ত সত্য, কিন্তু তবু কেমন গোলমেলে, স্বপ্নের মতো আবরিত, নির্দয়ভাবে ধ্বংসকারী, অভিযোগকারী, অসহায়। কোথায় ইউরার শিশুসুলভ দর্শন? কোথায় গেল? কি করবে সে এখন? ওই লোকটিকে জানো? রাস্তায় বেরিয়ে মিশা বলল। ইউরা নিজের চিন্তা নিয়ে ব্যস্ত, কোনো জবাব দিল না। ওই লোকটি তোমার বাবাকে মদ খাওয়াতো জোর করে, তোমার বাবার মৃত্যুর কারণও। সেই যে উকিলও সঙ্গে ট্রেনে যাচ্ছিল, মনে আছে? তোমাকে বলেছিলাম আমি। ইউরা তখন ভাবছে সেই মেয়েটির কথা, ভবিষ্যতের কথা, বাবার কথা না, অতীতের কথা না। মিশা কি বলছে সে অনুধাবন পর্যন্ত করতে পারল না প্রথমটায়। আর তাছাড়া এত ঠান্ডা যে কথা বলাও অসম্ভব। জমে গেছ তো সাইমন? আলেকজান্ডার আলেকজান্ড্রোভিচ গাড়োয়ানের উদ্দেশ্যে বললেন। বাড়ির দিকে রওনা হলো তারা।